এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। এই মিলনায়তনে যারা বসে আছেন এবং এই মিলনায়তনের বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমরা অনেক কিছুই দেখি কিন্তু লক্ষ্য করি না, অনেক কিছুই শুনি কিন্তু কানে তুলি না, অনেক কিছুই বুঝি কিন্তু বোঝাতে চাই না, তবে নিজের বেলায় কিন্তু আমরা 16 আনাই বুঝি। যেমন ধরুন, দিলি তো আমার সর্বনাশ করে, তুই আমার বাড়ি সব কিছু ভেঙে চুরে শেষ করে দিলি। তোর জন্য এই বাড়ির একটা কাছের জিনিসপত্র আসতে থাকবে না। খালাম্মা, তোকে আমি আজই বাড়ি থেকে বের করে দিব। আমি তো ঘর ঝাড়ু দিতেছিলাম। আমার মুখে মুখে কথা। এই তোকে আমি 100 দিন বলেছি যে চোখ কান খুলে তারপর কাজ করবি। কেন কেন এত ছটফট করিস? খালাম্মা, আমি তো ওকে বকছো কেন? বকবো না তো কি আদর করবো? দেখো তাকিয়ে দেখো, আমার এত শখের জগটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আহা, আমার কথা শুনবে তো? তোমার কথা আমি কি শুনবো বলো? ওটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। কি কি বলে তুমি? হ্যাঁ। ওই দেখি তোমার হাত হাত ফাটেনি তো? এই যা তো তাড়াতাড়ি ডেটল স্যাবলন ব্যান্ডেজ নিয়ে আয় যা। না, কাটেনি, এত ব্যস্ত হলো তো। যাক বাবা, একটা জগের উপর দিয়ে গেছে, বাঁচা গেল। তোমার হাতের তো কিছু হয়নি। বুয়া, বুয়া, জি ভাইজান। তোমার আপা কোথায়? হেই স্যার দেশের বাইরে গেছে, আমারও তো কিছু কইয়া যায় নাই। আচ্ছা যাও। কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই তোমার বাবার বাড়ি গিয়ে আড্ডা মারছিলে, এই জন্য এক মহল্লায় বাসা নিতে চাইনি। মা, এই অসময়ে কোত্থেকে? হঠাৎ প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল, তাই বৌমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। মাকে নিয়ে গিয়েছিলে, সেটা বলবে তো? বলার আর সময় দিয়েছো? একটা কথা বলি, এখন যদি আমার পেছনে তোমার মাকে না দেখে আমার মাকে দেখতে, তাহলে কি করতে? স্ত্রীর এই প্রশ্নে স্বামী নির্বাক, কিন্তু এই প্রশ্নের উত্তর কি আমরা অনেকেই তা জানি। আসলে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে মাঝে মাঝে নিজেকেও পড়তে হয়। চলো। আমি তো একদম রেডি, কিন্তু বাড়িতে যে নতুন কাজে মেয়ে রেখেছো, ওর যদি এটা ওটা খাওয়ার অভ্যেস থাকে? তো ফ্রিজে তালা দিয়ে যাও। কিন্তু তোমার ভাই যে দেশ থেকে 4 কেজি দই আর 4 কেজি রসগোল্লা এনেছে, ওগুলো তো ফ্রিজে রাখার জায়গা নেই। বাইরে রাখলে ও যদি খেয়ে ফেলে? ঠিকই বলেছো ইউরেকা, পেয়েছি। এক কাজ করি। কি কাজ? আরে দেখো না কি, এই হাড়িতে ছাই আর এই হাড়িতে বিষ লিখে দিলাম, ও জীবনেও ধরবে না। চলো চলো। এই কুসুম, জি আম্মা। শোন কুসুম, এই হাড়ি দুটোতে একদম হাত দিবি না। এই যে ডান দিকেরটাতে ছাই আছে আর বাঁ দিকেরটাতে বিষ আছে, উপরে লেখাও আছে। তুই যা রান্নাঘরে যে সব হাড়ি বাসন বেজে ফেল। এটা একদম হাত দিবি না কিন্তু, মনে থাকে জানো। আসো। চলো চলো। কি দিয়েছে মাজি? ছাই তো নাই। খালাম্মা তো কইছিল ওই হাড়ির মধ্যে ছাই আছে। মিষ্টি। কিরে কুসুম, ভয় পাসনি তো? কি যে কন আম্মা ভয়, একটা খুশি খবর আছে। কিসের খুশি রে? ওই যে আপনারা ছাই রেখে গেছিলেন, ওইখানে ছাই খুঁজতে গিয়ে দেখি রসগোল্লা। কি টাটকা আর কি মজা, আপনার গোলাই গাও রাখছি। দেখেন দেখেন। কি তোর এত বড় সাহস? রসগোল্লা খেয়ে ফেলেছিস? চোরের উপর বাট পড় না। এই মেরো না। কাজের লোকের গায়ে হাত দিও না, শেষে আবার গৃহপরিচারিকা নির্যাতনের কেসে পড়বে। তোকে আমি আজই বিদায় করব। আমার বিদায় করা লাগবে না, আমি নিজেই বিদায় হব। আপনি আমার গায়ে হাত তুললেন, আমি আর এই জীবন রাখবো না। এই বিষকে এখনই আমার জীবন দিয়ে দিব। হ্যাঁ, বিষ কই? এই যে দেহের দই। মনরে, এই ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়, তাই কারো সম্পর্কে ভালো করে না জেনে শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ বলা তো যায় না কার কি পরিচয়। আর চিন্তা করে কি হবে? আপনি তো ইজি টার্গেট দিয়েছিলেন। চলেন বাড়ি চলেন, রেস্টুরেন্টে আর কতক্ষণ বসে থাকবেন? আপনার আমি এত করে কইলাম স্বামীকে মারণের দরকার নাই, আপনারা কেউ আমার কথা শুনলেন না।
আপনাকে কারণে তো সামনে খুন করতে হইলো, এখন পাবলিকও খেপে গেছে। বাদ দেন তো, যা হবার তাই হবে। মাত্র তো 2-3 সপ্তাহ গেল, মোড় ঘুরতে সময় লাগবে না। চলেন, ভাবি চিন্তায় আছে, ভাই চলেন। বাড়িতে না, আপনাদের থানায় যেতে হবে। আপনি কেডা? সিআইডির লোক। বহুক্ষণ ধরে আপনাদের কথাবার্তা শুনছি এবং রেকর্ড করেছি। শোনেন, এমনি ভাই বহুত ভেজালের মধ্যে আছে, মন দিল খুব খারাপ, জানতো ভাই। কেন, খুন করার সময় মনে ছিল না? আরে আমরা আবার কারে খুন করলাম? আমরা তো খুনি কেডা নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। আমিও তো জানি খুনি কেটা, তাই তো অ্যারেস্ট করছি। চলুন। হয় কি? আরে ভাই, খুনি কেডা এটা তো হলো কি আমার এবারে ঈদের ছবি। আমি হলাম কি সেই ছবির প্রডিউসার, আর উনি হলো কি ডাইরেক্টর। আর ওই যে শামীম, শামীম তো আমার ছবির হিরো, যার খুনের কথা আপনি শুনছেন। ছবিটা আমার এবার ফ্লপ হয়েছে, সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করতেছিলাম। হোটেলে এই সমস্যার রহস্য উদ্ঘাটিত হলেও রাস্তায় সিগন্যাল বাতির রহস্য উদ্ঘাটন করতে পারছেন না এই ব্যক্তি। লোকটি নাকি হাবা, কিন্তু মিথ্যে কি তার ভাবা? এই যে আপনি এখানে কি করেন? তার আগে কোন আপনি কি আমার দেখে ডাক দিলেন? হ্যাঁ, আপনি একটা জলজন্ত মানুষ, না দেখার কি আছে? আপনার তো আমার দেখার কথা না, আর আপনি যদি দেখেই থাকেন তাহলে তো সবাই আমারে দেখতেছি। দেখবো না কেন? আর সেইখানেই আপনার লোকে দেখা হয়ে যায়। তাই তো আজ আমি ভ্যানিশ হয়ে বেরিয়েছি। মানুষ আবার ভ্যানিশ হইয়া বাইর হয় কেন? ওই ভ্যানিশিং ক্রিম মাইকা আজ আমি সমস্ত শরীরে ভ্যানিশিং ক্রিম মাখছি, কিন্তু ভ্যানিশ হইলাম না কেন? ওই ক্রিম মাখলে ক্রিমের ভাবটা ভ্যানিশ হয়, মানুষ ভ্যানিশ হয় না। যাক ওইসব কথা, আপনি এখানে কি করতেছেন এইটা কোন? আমি এই বাতিটা নিবামু, সুইচ খুঁজতেছি। হঠাৎ বাতি নিবানের সকল কেন? দিনে রাইতে সবসময় বাতিগুলো খালি খালি জ্বলে, আমার কোনো কামে হয় না। আরে এমনিতে তো আমাদের দেশে কারেন্ট কম। আরে এইগুলো তো সিগন্যাল বাতি, এই বাতির সিগন্যাল দেখা গাড়ি থামে আর চলে, মানুষ রাস্তা পার হয়, এইটাই নিয়ম। এই যে একটা মিশা কথা কইলেন। আরে আমি তো এই সিগন্যাল বাতি দেখা ওই গাড়ি চলতেও দেখি না, থামতেও দেখি না। ওই যে পুলিশ ভাই দেখতেছেন না, এই তো হাত দিয়ে গাড়ি থামায় আর চালায়। আর এই যে আমি সহ কয়েকজন রাস্তা পার হইলাম, আমরা তো সিগন্যাল বাতির দিকে তাকাই নেই। আপনি আসলেই বোকা, আপনারা কেমনে বুঝামো? আমি না হয় বোকা, কিন্তু যারা ওই সিগন্যাল বাতি মানে না তারা কি? শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আপনারা যখন এই মিলনায়তনে ঢুকেছিলেন তখন আমাদের সহকারীরা আপনাদের হাতে এ ধরনের একটি কৌটো এবং একটি পেঁচানো প্লাস্টিকের পাইপ দিয়েছে। এই কৌটোটির মধ্যে এক ধরনের তরল পদার্থ রয়েছে এবং এই পেঁচানো পাইপটি যদি এখানে চুবিয়ে ফু দেওয়া হয়, অর্থাৎ এভাবে, তাহলে কিছু বাবলস তৈরি হবে এবং এই বাবলস আপনারা যখন সবাই করবেন তারপরে আমরা পেয়ে যাব আমাদের আজকের কাঙ্ক্ষিত 3 জন দর্শক। আপনারা কি প্রস্তুত? ওকে, 1 2 3 বাবলস তৈরি করুন। এবার আমি বলছি কারা হবেন সেই 3 জন ভাগ্যবান দর্শক। আমরা যখন সেই কৌটোগুলো দিয়েছিলাম, এই কৌটোগুলোর কয়েকটিতে ভিন্ন রং করে দিয়েছিলাম, অর্থাৎ 3টি কৌটো ছিল নীল রঙের। কারা সেই নীল কৌটো পেয়েছেন? দাঁড়া, ওখানে একজন দাঁড়িয়েছে, আপনার নাম? দিন। দিন, আচ্ছা। এখানে একজন মহিলা দেখতে পাচ্ছি, আপনার নাম? অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা। আপনি? শাকিল আহমেদ। শাকিল আহমেদ। আমরা আমাদের কাঙ্ক্ষিত 3 জন দর্শক পেয়ে গেছি। এবারে আসুন আপনারা। এবার আমরা শুরু করবো তাদের দিয়ে আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমাদেরকে সহায়তা করার জন্য আমরা আমন্ত্রণ জানাবো জনপ্রিয় বাউল শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি। তার জন্য কুদ্দুস বয়াতি যখন গান পরিবেশন করেন তখন তিনি একটি বিশেষ ঢঙের নৃত্য পরিবেশন করেন। তিনি আমাদের অনুরোধে একটু পরেই গান শোনাবেন এবং আপনাদের কুদ্দুস বয়াতির গান এবং নাচ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, তবে মনোযোগটা বেশি থাকবে তার নাচের প্রতি, কারণ কুদ্দুস বয়াতি যখন নাচ শেষ করবেন তখন আপনাদের তারই অনুকরণে নাচতে হবে। তবে শর্ত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সহকারীর হাতে রয়েছে কচু পাতা। আপনাদের প্রত্যেকের হাতে একটি করে কচু পাতা দেওয়া হবে এবং এই কচু পাতার উপরে থাকবে পানি। এবং কুদ্দুস বয়াতির এই নাচের অনুকরণ করার সময়
যার কচু পাতার উপরে পানি যিনি বেশিক্ষণ ধারণ করে রাখতে পারবেন তিনি প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। তাহলে আমরা শুরু করছি। শুরু করুন আপনি। রাঙা টুটের হাতি বলছি কাকে কুমির বসি, বলছি কাকে কুমির বসি গাছে নিলাম বলি কানে শোনার দুল, কেউ জানে না এই রূপসী কোন বাগানে ফুল রে, কোন বাগানে ফুল। সেই তো পাগল তারু বেধাস, সেই তো পাগল তারু বেধার দুঃখ পড়েছে, হাসি আমায় পাগল করেছে, রামাসুর হাসি আমায় পাগল করেছে। অনেক ধন্যবাদ। ভালো করে লক্ষ্য করেছেন? করেছেন। শাকিল আহমদকে দিয়ে শুরু করা যাক, যেহেতু আপনি প্রথমেই আছেন। আপনার হাতে আমরা কচু পাতার উপরে পানি দেওয়া হলো। এবার আপনি কুদ্দুস বয়তি গাইবেন এবং তিনি যেভাবে নেচেছিলেন সেভাবে নেচে দেখাবেন। শুরু করুন তাহলে। কলসি কাকে কোনের বসি, কলসি কাকে কোনের বসি গাতে এসেছে, রাঙা টুটার হাসি আমায় পাগল করেছে, রাঙা টুটার হাসি আমায় পাগল করেছে, রাঙা টুটার হাসি আমায় পাগল করেছে। পানি আপনার সঙ্গে রাখুন, আমরা পরে দেখব। কিন্তু আপনি যেভাবে ধরেছেন তাতে তো পানি পড়ার কথা নয়, এইভাবে ধরতে হবে। ঠিক আছে, এবারে আপনার পালা। অ্যাঞ্জেলা, শুরু করুন আপনি। সম পরিমাণ পানি দেয়া হলো। মতির মালা গলায় দিয়ে করে দিলি বিল, কেউ জানে না এই রূপসী কোন বাগানে ফুল রে, কোন বাগানে সেই তো পাগল তারু বেজার, সেই তো পাগল তারু বেজার দুঃখ করেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি পানি দেখি, হ্যাঁ মোটামুটি আছে। এবার আপনার বলা মিস্টার দিন, হ্যাঁ আসুন, শুরু করুন আপনি। কলসি কাকে কোনের বসি, কলসি কাকে কোনের বসি গাতে এসেছে, টুটার হাসি আমায় পাগল করেছে, কলসি কাকে কোনের বসি, কলসি কাকে কোনের বসি গাতে এসেছে, টুটার হাসি আমায় পাগল করেছে। এরা অত্যন্ত চমৎকার করেছেন সবাই। আমি আগে পানির পরিমাণ দেখি। এরও পানি আছে, পানি আছে, পানি মোটামুটি সবারই আছে। এবং যেহেতু তারা তিনজনই ভালো করেছেন, এই রায় দেওয়া আমার পক্ষে অসম্ভব। এবং যাকে অনুকরণ করা হয়েছে অর্থাৎ কুদ্দুস বয়তি, তাকেই জিজ্ঞেস করছি কে প্রথম হয়েছে বলে আপনি মনে করেন? মানে তিনজন খুব সুন্দর করেছে, তিনজনের মধ্যে শেষে যে করেছে তার একটু ভালো হয়েছে, কিন্তু আমার ধারণা যে সবাইকে পাস দেওয়া উচিত। সবাইকে ফার্স্ট দেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আপনাদের জন্য রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে এই বই, যেটা আমাদের কাছে সবসময়ের জন্য মহামূল্যবান পুরস্কার। এছাড়াও রয়েছে কেয়া কসমেটিক্সের বিশেষ উপহার। অনেক অনেক ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণ করার জন্য। 1994 সালে ইত্যাদি যখন প্রথম প্যাকেজ অনুষ্ঠান হিসেবে নির্মাণ শুরু হয়, তখন আমরা কিছু জনপ্রিয় পুরনো দিনের গানের ভিন্নধর্মী চিত্রায়ন শুরু করেছিলাম এবং বিভিন্ন সময়ে ইত্যাদির বিভিন্ন পর্বে তা আমরা দেখিয়েছিলাম। যেমন আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো। আমার ছোট্ট ভাইটি মায়ের ভরা মুক্তি, লেখা পড়া শিখে তুমি অনেক বড় হবে, ধন্য ছেলে বলবে তোমায় তখন যেন সবে। এমনি আরো অনেক গান। আজকে আমরা কিছু পুরনো গান শোনাবো, তবে পুরনো ধারায় ওভাবে নয়, নতুন ধারায় এভাবে। আসসালামু আলাইকুম। রেডি? 1 2 3 4। শিল্পী আমি তো নই, তবু এসেছি আজ শোনাতে যে গানে জলসায়। শিল্পী আমি তো নই, তবু এসেছি আজ শোনাতে যে গানে জলসায়। ক্ষমা করে দিও মোরে ভুল
বলেন কি আবার? হ্যাঁ, আপনি তো নিজেই বললেন শিল্পী আমি তো নই, তবুও এসেছি আজ শোনাতে এই গান, এই জলছায়। আপনি কি জোর করে গান শোনাবেন? শিল্পী না হইলে আপনারা গান গাইতে কইছে কে? হ্যাঁ, নেশার লাঠি জিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করেই দিন যদি যায় যাক না। না না, এমন করে দিন যাবে না। রাস্তাঘাটে মাতলামি শুরু করছেন। এই দেখুন, আমি চুপ, বেটা ফুল মাতাল। আমি আসলে গান, কোনো কথা না, যা কিছু বলার থানা গিয়ে বল। আর কোনোদিন গান করো না, কেন ভুলে গেল সেই কথাটি, ভুলে গেল না। কেন? কেন আবার? তোমার বাবা তোমাকে মানা করেছে কোনো দিন আর তুমি গান গাইবে না, তারপরও তুমি গান গাইছো। ভীষণ বেয়াদব মেয়ে তো, বাবার কথা অমান্য করো। যাও যাও, স্কুলে যাও, আর কোনো দিন যেন তোমাকে গান গাইতে না দেখি। ও বাবু, ও বাবু, ও জানে ওয়ালে বাবু, একটা পয়সা দে দে। এই যে ভাই, এই শুনেন, এই টাকাটা রাখেন, পয়সা দিন আর নেই। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি নিজের মনে নিজে, আরে মজনু সেজে সেজে, ও ভালোবাসার লাইলিকে খুঁজে পেয়েছি। পরীক্ষায় গান রেজাল্ট খারাপ করো, এইবার আমি বুঝতে পারছি। লাইলি খুঁজে বসো, নিজে আবার এই বসে মজনু হইছো। কেন মজনু হয়ে ফার্স্ট হইতে পারো না? তোমার মজনুগিরি আজ আমি শুনতেছি। হ্যাঁ, এ ধরনের সঙ্গীত পরিবেশন করায় ভুল বুঝে পুত্রের উপর উত্তেজিত হন পিতা, আর এদিকে ক্যাসেট শিল্পী উত্তেজিত হয়েছেন ক্যাসেট বিক্রেতার উপরে। কিন্তু এটাও কি ভুল বোঝাবুঝি? এই যে ভাই, আপনি আমার ক্যাসেটের টাকাটা দেন, আপনি বহুত ঘুরেছেন। আপনার ক্যাসেট বেচা হলে তো টাকা দিব। তার মানে আপনি কি কইতেছেন আমার ক্যাসেট চলে না? ঠিকই তো, আপনার গান মাইসে পছন্দ না করলে কি করবেন? জোর কইরা শুনাইবেন। আপনার ক্যাসেট ফ্লপ। শুধু ফ্লপ না, সুপার ফ্লপ করছেন। আর দূর মিয়া, আপনারা কইলেও নাকি? আমি প্রমাণ নিয়ে আসি। 10 দিন আগে আপনি বিজ্ঞাপন দিয়েছেন, এই যে দেখেন, সুপার হিট, বের হবার আগেই হিট, শিল্পী আব্দুল শুকুরের ক্যাসেট সুপার হিট। আর এই যে দেখেন, এই যে 3 দিন আগে আপনি কি বিজ্ঞাপন দিয়েছেন, হিট কোম্পানির বিশেষ আকর্ষণ শিল্পী আব্দুল শুকুরের একটুখানি বাতাস এখন সর্বত্রই পাওয়া যাচ্ছে। দেখেন, ক্যাসেট চালাইতে হলে বহুত কিছু লিখতে হয়। এই লেখার লগে আপনার গান, আমার বিক্রি কোনো কিছুরই কোনো সম্পর্ক নাই। আসল কথা, আপনার ক্যাসেটের বিক্রি নাই, বরং লস হয়েছে। পারলে কিছু দিয়া যান। অনেকে তো দিয়াও বাইর করে দেন না ভাই। কিন্তু ভাই, আপনি তাইলে হের ক্যাসেট বাইর করলেন বা কেন, আর মিথ্যা বিজ্ঞাপনই বা দিচ্ছেন কেন? এটা তো ভাই খুব অন্যায় হয়েছে। ও, মিথ্যা বিজ্ঞাপনে অন্যায় হয়েছে। কিন্তু ওই যে তেল, সাবান, পেস্ট, ক্রিম, শ্যাম্পু সহ বিভিন্ন জিনিসের গুণের বর্ণনা দেয় যে শত শত বিজ্ঞাপন দেখায় আর ছাপায়, তা কি সব সত্য? আমি তো তবু গান শুনে ক্যাসেট বাইর করছি। আচ্ছা ভাই, আপনি যখন গান শুনছেনি তাহলে ছাড়লেন কেন? রিস্ক লইলাম। কোন ক্যাসেট চলবো কোনটা চলবো না সেইটা বোঝা মুশকিল। যে ক্যাসেট মনে করি ফ্লপ করবো, দেখা গেল সেইটাই হিট। কিন্তু কেন যে হিট সেইটা আমি নিজেও বুঝি না। হ্যাঁ, আপনি নিরাশ হবেন না। কিন্তু আমার টাকাটা আজকাল কিছু কিছু গানের মানের যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে কোনো ক্যাসেট হিট করলে যেমন আনন্দিত হবার কিছু নেই, তেমনি ফ্লপ করলেও দুঃখ পাবার কিছু নেই। সুতরাং এসব বিতর্কে না গিয়ে চলুন আমরা এবার একটি গান শুনি। তবে যিনি গাইবেন তিনি কোনো পেশাদার সঙ্গীত শিল্পী নন। ভিন্নধর্মী গান পরিবেশনের জন্য ইতিপূর্বে নতুন প্রতিভা হিসেবে ইত্যাদিতে তাকে উপস্থাপন করা হয়েছিল। শিল্পীর নাম শান্টু, আর তার গানের কথাগুলো লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। আমি পথে পথে ঘুরি, নাই রে কোনো বাহাদুরি, বেকার এক পথচারী, তুচ্ছ আদার ব্যাপারী। আমি পথে পথে ঘুরি, নাই রে কোনো বাহাদুরি, বেকার এক পথচারী, তুচ্ছ আদার ব্যাপারী। এমএ তবু চাকরি নাই রে মোর, সার্টিফিকেট চায় না রে কেউ, চায় রে মামার জোর। কারা যে সেই মামা তাও বলতে তো পারি, বলবো না তো কারণ আমি আদার ব্যাপারী। আমি পথে পথে ঘুরি, নাই রে কোন বাহাদুরি, বেকার এক পথচারী, তুচ্ছ আদার ব্যাপারী। আমি পথে পথে ঘুরি, নাই রে কোন বাহাদুরি।
বাহাদুরি বেকার এক পথচারী তুচ্ছ আদার ব্যাপারী ধরছে কারা উড়াল টাকা তুলছে বাড়ি ঘর কিনছে কারা নতুন গাড়ি প্রতিটি বছর জানি সবই বলতে গেলে বিপদ যে ভারী বলবো না তো কারণ আমি আদার ব্যাপারী আমি পথে পথে ঘুরি নাই রে কোন বাহাদুরি বেকার এক পথচারী তুচ্ছ আদার ব্যাপারী আমি পথে পথে ঘুরি নাই রে কোন বাহাদুরি বেকার এক পথচারী তুচ্ছ আদার ব্যাপারী শান্তির কণ্ঠে আমরা শুনলাম বেকার এক পথচারীর কথা। এবার আমরা শুনবো কজন অভিভাবকের মনের কথা, যে কথার বিষয়বস্তু হচ্ছে এইম ইন লাইফ, অর্থাৎ সন্তানদের জীবনের লক্ষ্য কি। রেজাল্ট তো বেরোইলো, চিন্তা ভাবনা কি করলেন ছেলে? আমার ছেলে শাওন জি খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, ভাবছি ওকে আমি ডাক্তারি পড়াবো। কিন্তু ডাক্তারি পাস করার পরে কোনো সাবজেক্টে যদি স্পেশালিস্ট না হয় তার লাভ নাই। তা তো বটে, আমি চিন্তা করেছি ওকে আমি কানের উপরে স্পেশালিস্ট বানাবো। এত বিষয় থাকতে কানের উপরে ডাক্তারি পড়িবেন? হ্যাঁ, চারিদিকে যে হারে কথা চিৎকার হুঙ্কার বাড়তেছে তাতে কানের উপর একটা হেভি প্রেসার পড়তেছে। তারপরে শব্দ দূষণ তো আছে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে কান নিয়ে মানুষ খুব বিপদে পড়বে, বিভিন্ন রকম কানের রোগ দেখা দিবে। তাই ভাবলাম যে এই বিষয়টার ফিউচার খুব ব্রাইট। তবে আজিজ ভাই, আমি চিন্তা করছি আমার ছেলেরা আমি জেনারেল লাইনে পড়াবো। ওকে দিয়ে আমার ঠিকাদারি ব্যবসাটা করাবার ইচ্ছা আছে। এই কোনো ইন্টারভিউ লাগতো না, স্বাধীন ব্যবসা। ঠিকাদার হবে মানে কনস্ট্রাকশন ব্যবসা? হ্যাঁ, আরে হ্যাঁ তো ফিউচারে তো এখন বেশি ব্রাইট। আরে দেশের রাস্তাঘাটের যে অবস্থা, কাজ করে সব বন্ধ হইতো না। যত দিন যাইব রাস্তাঘাট ভাঙবো, ফাইটবো, গর্ত হইব, কাজও বাড়িব। তাছাড়া ঢাকা শহরে যেভাবে বিল্ডিং উঠতেছে কিন্তু জায়গাও করে দেখতো না। তার মানে বুঝতে পারছেন তো, ঠিকাদারি কাজ থাকবেই। যাও, সবার কথা শুনলেন, এবার আপনার কথা বলেন। আমার ছেলের কোনো এইম আমি ঠিক করি নাই। এইম ছাড়া মানুষ হয়নি। মানে আমাদের দেশে কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাইলে টাইমলি সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবার কোনো গ্যারান্টি নাই। এই যে আমার চাচাতো ভাই ভাবছিল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হইব, এখন সে টিভি সারার মেকানিক হইছে। আমার ফুফাতো ভাই ভাবছিল পাইলট হইব, এখন সে মিশুক চালায়। সেই জন্য আমি চিন্তা করছি আমার ছেলে অবস্থা বুঝে নিজেই একটা ব্যবস্থা ঠিক করে লইব না। তাই বলে এইম ইন লাইফ থাকবে না? আরে সাহেব, আগে তো লাইফ, তারপরে তো এইম। হ্যাঁ, লাইফই যেখানে রিস্কে থাকে সেখানে এইম ঠিক করে লাভ কি? এই অভিভাবকরা চিন্তিত সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, আর কিছু অভিভাবক চিন্তিত সন্তানের খাওয়া নিয়ে। তোমাকে কিন্তু আমি সত্যি সত্যি মারবো। কি হলো, এক জায়গায় বেড়াতে এসে ওর সাথে রাগারাগি করছো কেন? সে কখন থেকে খাওয়ানোর চেষ্টা করছে, কিছুতেই খাচ্ছে না। টিভিতে বিজ্ঞাপন দেখবে আর খাবে। কিন্তু এ বাড়িতে তো টিভিও নেই। মামনি বাসায় গেলে তোমাকে অ্যাড দেখাবো। মা, না, আমি এখন টিভি দেখবো। ওফো, এখন কি করি বলো তো? ঠিক আছে, টিভি তো নাই, আমি এবার অ্যাড দেখাই, তুমি ওকে ভাত খাও। আহা শ্যাম্পু কি যে মিষ্টি লাগে, শ্যাম্পু কত মিষ্টি, এই শ্যাম্পু মাথায় দিলে চুল ওড়ে, এই শ্যাম্পু দুইবার দিলে মাথা ঘোরে, এই শ্যাম্পু বেশি দিলে চুল পড়ে, চুল পড়ে, এই শ্যাম্পু দুইটা কিনলে চারটা ফ্রি, এই শ্যাম্পু চারটা কিনলে সবই ফ্রি, ফিরি ফিরি সবই ফিরি, সবই ফিরি, সবই ফিরি। ও প্রমা, আমি টায়ার্ড হয়ে গেছি, তুমি একটু দেখাও। টিভির বিজ্ঞাপন পণ্যের বিক্রিতে ক্রেতাদের কতটুকু প্রভাবিত করে সেটা বোঝা না গেলেও শিশুর খাদ্য গ্রহণে যে প্রভাব ফেলে সেটা আমরা দেখলাম। এবারে মামা ভাগ্নে, তাদের আলাপের বিষয়বস্তু স্বদেশ আর বিদেশ। দেখা যাক এখানে কে কাকে প্রভাবিত করছে। মামা, মামা, আর তুমি ঢাকা শহরের রাস্তায় নেমে ভাবুক হয়ে গেল নাকি? ভাবুক না, পরিবর্তন দেখতেছি। এইটা ঠিক কইছ। ঢাকা শহর আর এখন এই ঢাকা শহর নাই। চারদিকে কত উঁচা উঁচা বিল্ডিং দেখছো, ভীষণ ডেভেলপ করছে। বিল্ডিং হইলেই উন্নতি হয় না, বিল্ডিং নিয়ম মতো উঁচা হয়েছে কিনা সেইটাই হলো বিষয়। নিয়ম ছাড়া চোখের সামনে এত বড় অনিয়ম কেমন হয়?
পত্রিকায় দেখলাম ইন্ডিয়ার আহমেদাবাদে যে ভূমিকম্প হয়েছে তার কাছাকাছিও যদি এই দেশে হয় তাইলে অনেক বিল্ডিং এর অস্তিত্ব থাকবো না। আল্লাহ না করুক, তোমার মুখে খালি অলৌকিক কথা। ভাগ্য ভালো আমাকে উপর দুর্যোগ আসে নাই। এইখানে তো শুনি ভূমিকম্প ছাড়াই মাঝে মধ্যে বিল্ডিং কাইতুয়ে পড়ে। আচ্ছা বিল্ডিং এর কথা বাদই দে, বিদেশ থেকে যে হারে লঞ্চ দুর্ঘটনার খবর শুনছি তাতে ঠিক করছে দেশে আইসা লঞ্চে আর আমি চড়ুম না। সেইটা ঠিকই কইছো, ওরা মাঝ নদীতে গিয়া কম্পিটিশন দেয়। আরে ঘাটে বয়ে কি করে সেইটা কো। হন, নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যেমন লঞ্চে উঠছি, অল্প কয়েকজন লোক নিয়ে শিকল লাগাই দেয়, অথচ আরো বহুত লোক তুলতে পারতো। আর আমগে হেনে লঞ্চে খারাইবার জায়গা নাই, তারপরে ঘাটে স্লোগান চলতে থাকে, আসেন ভাই বরিশাল ভোলা কালাইয়া দুলিয়া। আচ্ছা এইসব দেখার লোক নাই, পত্রিকায় তো দেখি প্রচুর লেখালেখি হয়। মামা এখানে কে যে কার কথা শোনে আর কে যে কার কথা শোনে না এটা আমিও বুঝি না। আচ্ছা বাদ দাও, তুমি কিছু দেশের কথা কও, তোমার বিদেশ প্রীতি ভালো লাগে না? বিদেশ প্রীতি তো আমার না, তকে বেশি। আচ্ছা ঠিক আছে, কাপড় চোপড় ইলেকট্রনিক্সের কথা না হয় বাদ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন মাছ তরকারি পর্যন্ত তোরা বিদেশি খাস। আচ্ছা মামু, তুমি এক মাসে এত কিছু জানলা কেমনে? কয় কি, বাজারে গেছি উনি ইন্ডিয়ান রুই, অস্ট্রেলিয়ান মাগুর, ইন্ডিয়ান পেঁয়াজ রসুন টমেটো, পাকিস্তানি মুরগি, থাইল্যান্ডের চিনি, এমনকি গরু বিদেশি। আবার মুখে কস স্বদেশি পণ্য কিনে হও ধন্য। চরিত্রটা বদলা। কেন আমগো চরিত্র খারাপ কি? স্লোগানই তো আছে, আমাগো চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, এইটা আমি এই কদিনে টের পাইছি, তগ চরিত্র কত যে বিচিত্র। ঢাকার টিকাটুলি থেকে মোহাম্মদ আবুল বাশার লিখেছেন, ঢাকা শহরে প্রতিদিন লক্ষাধিক রিক্সা চলাচল করে। আগে রাতে চলাচলের সময় রিক্সার নিচে হারিকেন বাতি দেখা যেত, ইদানিং রিক্সায় বাতি বলতে গেলে চোখেই পড়ে না। রাতের বেলায় যন্ত্রচালিত গাড়ি, দূর থেকে রাতে চলাচলকারী এইসব রিক্সা অনেক সময় দেখতে পায় না, যে কারণে প্রায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। ইত্যাদির কাছে আমার প্রশ্ন, রিক্সায় বাতি দেওয়ার আইনটি কি আদৌ আছে না উঠে গেছে? আইনটি আছে না উঠে গেছে এ বিষয়টি আপনার মতো আমাদের কাছেও পরিষ্কার নয়, তাই এ ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম ডিসি ট্রাফিক উত্তর জনাব আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খানের কাছে। ইত্যাদির সেই প্রশ্নকর্তাকে আন্তরিক ধন্যবাদ। ঢাকা সিটি কর্পোরেশন অর্ডিন্যান্সে বৈধ রিকশায় বাতির ব্যাপারে আইন রয়েছে। এছাড়া ডিএমপি অর্ডিন্যান্সের 25 ধারা অনুযায়ী কমিশনার মহোদয় বৈধভাবে চলাচলকারী রিকশায় বাতির ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে পারেন এবং এই লঙ্ঘনকারীকে 56 ধারা অনুযায়ী সর্বোচ্চ 200 টাকা জরিমানা করা যেতে পারে। স্কুল অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ধানমন্ডি, ঢাকা থেকে পরশ, কুলাউড়া মৌলভীবাজার থেকে আব্দুল করিম বাবু লিখেছেন, একমাত্র ইত্যাদির মাধ্যমেই আমরা দেশের বাইরের সুন্দর সুন্দর দৃশ্য ও ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থানগুলো দেখতে পাই। আমরা বইতে হিমালয়ের কথা পড়েছি কিন্তু কখনো দেখিনি। আশা করি ইত্যাদি আগামী অনুষ্ঠানে আমাদের হিমালয় দেখাবে, কারণ আমরা জানি ইত্যাদিও সুন্দরকে ভালোবাসে। আমি এখন দাঁড়িয়ে আছি হিমালয়ের সামনে, আমার পেছনে রয়েছে হিমালয়ের পর্বত, অর্থাৎ এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই স্থানটির নাম হচ্ছে নেপালের পোখরার সারাংকোট নামক একটি পাহাড়। নেপালে হিমালয় দেখতে আসা পর্যটকরা এই পাহাড়ের উপর থেকেই হিমালয়ের অপার সৌন্দর্য দেখে থাকেন। প্রতিদিন শত শত পর্যটক হিমালয়ের পাশ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এই স্থানটিতে আসেন, যে কারণে ট্যুরিস্ট স্পট বলে এই স্থানটির একটি খ্যাতিও রয়েছে। এবারে চলুন এই স্থান থেকে দৃশ্যমান হিমালয়ের কটি বিখ্যাত পর্বতচূড়ার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমার পেছনে যে উঁচু পর্বতমালা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাসাপুসরে। মাসাপুসরে দেখতে উঁচু মনে হলেও এর উচ্চতা হচ্ছে 22,956 ফিট। এর পাশেই রয়েছে অন্নপূর্ণা সাউথ, যার উচ্চতা হচ্ছে 23,684 ফিট, এবং অন্নপূর্ণার চাইতে একটু দূরে রয়েছে ধলগিরি, যার উচ্চতা সবচেয়ে বেশি 26,811 ফিট। এবার আমরা দেখব পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। বিমান থেকে আমরা ইত্যাদির ক্যামেরায় ধারণ করেছি মাউন্ট এভারেস্টের এই চিত্র, যার উচ্চতা 29,028 ফুট, অর্থাৎ 8,848 মিটার। সুন্দরকে সবাই ভালোবাসেন, তাই অনেক পর্যটকই হিমালয়ের এই অপার সৌন্দর্য দেখার জন্য বারবার ছুটে আসেন নেপালে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে হিমালয়ের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নং 2674, জিপিও, ঢাকা 1000। ধন্যবাদ। ভিতরে
ভেতরে 2 অর্থাৎ অনুষ্ঠানের ভেতর অনুষ্ঠান ইত্যাদির গত অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম চলচ্চিত্র বিষয়ক একটি অনুষ্ঠান। আজ রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, অর্থাৎ রান্না বিষয়ক অনুষ্ঠান। শুভ সন্ধ্যা। শুরু করছি রান্না বিষয়ক অনুষ্ঠান জগা খিচুড়ি। আজকাল স্বদেশী টিভি পর্দায় বিভিন্ন বিদেশি খাবারের রান্না অনুষ্ঠান দেখতে দেখতে যারা দেশীয় খাবার ভুলে যেতে বসেছেন তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। কারণ বিদেশি ওইসব খাবারের সঙ্গে এদেশের অধিকাংশ মানুষই অপরিচিত, যেমন ফিশ কেক, প্রন কেক, বিফ রোল, স্প্রিং রোল, গ্রিল চিকেন, চিকেন স্যুপ, এমনি আরো অনেক উদ্ভট নামের খাবার। বাংলা ভাষার এসব অনুষ্ঠানে আবার পেঁয়াজ, রসুন, আদাকে অনিয়ন, গার্লিক, জিঞ্জার বলা হয়। আমরা তো অনেক কিছুতেই বিদেশি হয়ে গেছি, অন্তত খাবারটা যাতে স্বদেশী থাকে সেই প্রচেষ্টাতেই আমাদের এই অনুষ্ঠান। এবারে আমরা যাব রাধুনী কুলসুমের কাছে, তিনি আমাদের একটি দেশীয় রান্না শেখাবেন। সুধীবৃন্দ, এই যে এখানে স্তূপ করা শাকগুলো দেখছেন, এগুলো হলো বলতা শাক, গ্রামে এটাকে বলে বলতা শাক। যাই হোক, এটাকে প্রথমে সুন্দর করে ছোট ছোট করে মাথাগুলো নিয়ে ভালো করে ধুয়ে চালনিতে করে এখানে ছাকা দিয়ে রাখবেন। তারপর যেটা করবেন সেটা হলো প্রথমে এই কড়াইটাকে চুলিতে দেবেন। কড়াইটা যখন তেতে উঠবে তখন একটু তেল দিয়ে নেবেন, ঠিক আছে? এই তেলটা যখন নাকি একটু গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে খানিকটা পেঁয়াজ দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে যেটা দেবেন সেটা হলো এই যে দেখুন কিছুটা রসুন কুচি দিয়ে দিলেন, ঠিক আছে? এখন এটাকে ভালো করে নেড়ে দেবেন। তারপর দুটো শুকনো মরিচ দিয়ে দিন। তবে কেউ কেউ আবার যদি পছন্দ করেন দুটো এই কাঁচামরিচও দিতে পারেন। আমি কিন্তু ভাই কাঁচামরিচ পছন্দ করি না, তাই আমি শুধু শুকনো মরিচ দিয়েছি। এবার প্যানে শাকগুলো দিতে থাকুন। এবার শাকগুলোকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে থাকুন। এবার একটু লবণ দিয়ে পছন্দ অনুযায়ী সেদ্ধ করুন। অবশ্য কারো যদি পছন্দ হয় তাহলে বাগার পদ্ধতিতেও যেতে পারেন। ওই যে আমাদের গ্রামে বলে না বাগার দেওয়া, ওইটা আর কি। হ্যাঁ, এবার কি হবে, এবার এটাকে ঢেলে ফেলুন। এই যে দেখুন ডিশটাকে কি সুন্দর করে সাজিয়েছি। নিন না, একটু টেস্ট করে দেখুন। হ্যাঁ, ডাক্তারও বলেছে নানান রকমের শাক আপনার মেনুতে থাক। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আগামী অনুষ্ঠানে আমরা দেখাবো কি করে থানকুনি পাতার ঝোল তৈরি করতে হয় এবং এর উপকারিতা কি। আগে টিভি বলতে ছিল বিটিভি, আর এখন অনেক টিভি, অনেক চ্যানেল আর অনেক ক্যামেরা। এই ক্যামেরার প্রতি রয়েছে অনেকের ভীতি আর অনেকের রয়েছে প্রীতি। টিভির এই ক্যামেরা প্রীতির কারণেই বোধহয় এই পরিবারের এই প্রস্তুতি। কি ব্যাপার ভাবি, ফয়সাল কোথায়? আপনার মার্কেটে যাবেন না? আমরা তো সবাই রেডি, শুধু আপনার ভাইয়ার মেকআপটা এখনো বাকি। মেকআপ মানে? হয়েছে দেখুন, যান। দোস্ত কি করো? দোস্ত এক মিনিট প্লিজ, বসো, একটু বসো। ভাবি আপনারা কি লোক দিয়ে মেকআপ করছেন নাকি? হ্যাঁ, আমি কণা সুমন সেই দুপুর থেকে শুরু করেছি। বলেন কি ভাবি, মার্কেটে যাবে আবার মেকআপ কেন? কারণ আছে ভাই, কারণ আছে। কি কারণ? দোস্ত এবার আমি বলি, শোনো, আমার মেকআপ শেষ। আজকাল বাজার হাটে দোকানপাটে যেভাবে টিভি ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে, কার যে কখন সাক্ষাৎকার নেই কোনো ঠিক নেই। এই যে তোমার ভাবি সেদিন গেছে কাঁচা বাজারে, বাস এক টিভি ক্যামেরা এসে হাজির। তারপর সে নানান প্রশ্ন, নাম কি, ধাম কি, থাকেন কোথায়, মরা মাছ কিনে আপনার প্রতিক্রিয়া কি, কত দিয়ে কিনলেন, কি বাজার করলেন, সে তো হয়রান হয়ে গেল। আর দোস্ত সেই অনুষ্ঠান প্রচার হবার পর তোর ভাবির বান্ধবীদের টেলিফোনে 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 তো আমার টেলিফোন একবারে গরম হয়ে গেল। কেউ বলে যে ভাবি এত কালো লাগছিল কেন, কেউ বলে একটা ভালো শাড়ি পরলে পারতেন না। তোর ভাবি তো একবারে লজ্জায় মরে যায়। তাই ভাবলাম মার্কেটিংয়ে যাওয়ার আগে মেকআপ গেট আপটা একটু ঠিকঠাক করে তারপরে যাব, কারণ এত টিভি কোন চ্যানেলের ক্যামেরা কোন চিপা দিয়ে এসে সামনে দাঁড়িয়ে যায় কে জানে বল। এই তাহলে আমিও একটু মেকআপ করে নিই। অবশ্যই ভাবি, রিস্ক নিয়ে লাভ নেই। ঠিকই বলছেন ভাবি। এই যে ভাই, ওটা কইরা আবার একটু পাউডার বাড়ি দিন তো। দর্শক মণ্ডলী, কথা বলছি নায়াগ্রা ফলসের সামনে থেকে। আমি দাঁড়িয়ে আছি নায়াগ্রা ফলসের আমেরিকান সাইডের দিকে। ইতিপূর্বে আমরা ইত্যাদি দর্শকদেরকে নায়াগ্রা ফলস দেখিয়েছিলাম, তবে সেটা আমরা দেখিয়েছিলাম ক্যানাডিয়ান সাইড থেকে, অর্থাৎ নায়াগ্রা সিটি থেকে। এই নায়াগ্রা ফলসের উচ্চতা হচ্ছে প্রায় 200 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন ওদিক থেকে যে বিশাল পানির ধারা আসছে এবং সেটি এই 200 ফিট নিচে গড়িয়ে পড়ছে এবং সৃষ্টি হচ্ছে জলীয় বাষ্পের। কাছে কিংবা দূরে যেখান থেকে দেখি না কেন অপূর্ব এই দৃশ্য।
শুধু বিদেশিরাই নন, আমেরিকায় বসবাসরত অনেক প্রবাসী বাঙালিও এখানে আসেন তাদের অবসর কাটাতে নায়াগ্রার পাশে, উপভোগ করেন আমেরিকান সাইড থেকে নায়াগ্রার মনোমুগ্ধকর দৃশ্য ইত্যাদি। যেসব দর্শক ইতিপূর্বে নায়াগ্রা ফলস শুধুমাত্র একদিক থেকে দেখেছেন, তাদের জন্য ইত্যাদির আজকের এই বিশেষ উপহার, দুদিক থেকে নায়াগ্রা ফলস দেখার সুযোগ। আমি যে ব্রিজটির উপর দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমেরিকা এবং কানাডার সংযোগ ব্রিজ। আমেরিকান সাইড থেকে আমরা নায়াগ্রা ফলস দেখেছি, এবার আমরা এই ব্রিজ পার হয়ে নায়াগ্রা সিটিতে যাব এবং সেখান থেকে দেখবো আমরা নায়াগ্রা জলপ্রপাতের মনোরম দৃশ্য। এবং এই ব্রিজ পার হয়ে আমেরিকা থেকে কানাডা যেতে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট সময় লাগে। চলুন আমার সঙ্গে যাওয়া যাক আমেরিকা থেকে কানাডা এবং নায়াগ্রা সিটিতে। দর্শক মণ্ডলী, আমরা এবার এসেছি নায়াগ্রা সিটিতে এবং এখান থেকে দেখা যাচ্ছে নায়াগ্রা ফলসের আসল আকৃতি, অর্থাৎ এটি যে অশ্বক্ষুর আকৃতি সেটা এখান থেকে ভালোভাবে প্রত্যক্ষ করা যায়। আসলে নায়াগ্রা ফলসের এপাশেও আমেরিকান সাইডের মতো প্রায় 200 ফিট নিচে পানি গড়িয়ে পড়ছে এবং এর প্রস্থ হচ্ছে প্রায় 60 ফিট এবং সম্মিলিত স্রোতের পরিমাণ হচ্ছে প্রতি সেকেন্ডে 2832 ঘনমিটার। আপনারা নায়াগ্রা ফলসের এখন যে আকৃতি দেখতে পাচ্ছেন, প্রথম দিকে এর আকৃতি ছিল আরও প্রশস্ত, কিন্তু পরবর্তীতে নিরাপত্তার কারণে এর চারিদিকে বিভিন্ন ধরনের বড় বড় পাথরখণ্ড ফেলে এর আকৃতি কিছুটা ছোট করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি নায়াগ্রা ফলসের 180 ফিট নিচে এবং এর থেকেও 20 ফিট নিচে পানি গড়িয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টি হচ্ছে পাথরের এবং প্রতি মিনিটে 154 মিলিয়ন লিটার পানি এভাবে গড়িয়ে পড়ছে ওপর থেকে। সৌন্দর্য পিপাসু হাজার হাজার পর্যটক এখানে প্রতিদিন আসেন নায়াগ্রার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। শুধু দিনের সৌন্দর্যই নয়, নায়াগ্রার রাতের সৌন্দর্যও সবাইকে মুগ্ধ করে, কারণ বৈদ্যুতিক আলোতে রাতের বেলায় দেখা যায় নায়াগ্রার আরেক রূপ। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি নায়াগ্রা ফলস থেকে। এবার যথারীতি মাতামাতি, কারণ পর্বটি হচ্ছে নানা আর নাতি। তবে এবার নাতির শুধু প্রশ্ন নয়, সঙ্গে প্রমাণও আছে। আর ভাবছে নানাও এর উত্তর পাবে কার কাছে। নানা, তোমার না কইছি বেশি পত্রিকা পড়ো না, এমনি তুমি প্রেসারের রোগী, তারপরে আবার হার্টের অসুখ, তোমার তো বেশি পত্রিকা পড়া ঠিক না। পত্রিকা না পড়লে দেশের খবর জানবো কেন ভাই? কিন্তু পত্রিকা খুললে তখন তুমি হত্যা, খুন, সন্ত্রাসের খবর পড়ো, তখন তারপর অস্থির হয়ে যাও, কও প্রেসার বাইরে গেছে। এই, তুই আমারে উপদেশ দিস না। আজকে তোর বার্থডে, আমার মেজাজ খারাপ করিস না। কিন্তু আজ আমার বার্থডে, তোমারে কে কইলো? কি বেয়াদব ছেলে রে! এই এই, তোর জন্ম তারিখ কি তুই আমার চেয়ে বেশি জানিস? না, তা জানি না, কিন্তু তুমি তো আমারে কইছো যে আমার জন্ম হইছে রাইতে, তাইলে তো আজ আমার বার্থডে না, বার্থ নাইট। বার্থ নাইট? আজ পর্যন্ত কাউরে বার্থ নাইট করতে শুনছেন নাকি? শুনি নাই, কিন্তু আমি উল্টা করতে পারবো না। আরে ডে মানে দিন, সুতরাং দিনে জন্ম হইলে বার্থডে, আর নাইট মানে রাইট, সুতরাং রাইতে জন্ম হইলে বার্থ নাইট। এই, আমি তো লেস কাজ শুনবার চাই না, যাই না আমার পত্রিকা পড়বার দে। না না, আমি আসলে তোমার লাগে একটা সুখবর লয়েছি। কি সুখবর? এই যে দেখো, বিজ্ঞাপনের কাটিং লয়েছি। ফর্সা হন, লম্বা হন, স্লিম হন, মোটা হন, যা চাও তাই হইতে পারবা। তাতে আমার খুশির কি হইলো? না মানে তোমার রংটা একটু কালা আর শরীরটা একটু ভারী, তো তাই একটু ফর্সা হইবা, স্লিমও হইবা। আর তুই লম্বা হবি, এটা কইলো আর হইলো? এগো ঠিকানা কই? এইটাই যে একটা মজার কথা, এগো ঠিকানা একই জায়গার, কিন্তু বিজ্ঞাপন দিছে আলাদা আলাদা। সোজা কথা ঘুরা লাগবো না। কই দেই? এই যে দেখো, ফর্সা হন, লম্বা হন। হ্যাঁ, ফর্সা হন, লম্বা হন, স্লিম হন, মোটা হন। এই যে দেখো, ভালো ছাত্র আর উপায় কইয়া দিব, বিদেশে লেখাপড়ার সুযোগ কইয়া দিব, আমেরিকা যাওয়ার উপায় কইয়া দিব, তারপরে কানাডা যাওয়ার উপায় কইয়া দিব। এই যে দেখো, বেকার থেকে শিল্পপতি কইয়া দিব। সোজা কথা, এরা জিরো থেকে হিরো বানাই দিব, যা চাও সব দিব। এই, তুই এত ভুল করিস আর এগুলো বিশ্বাস করিস না, কিন্তু প্রশ্ন হইতাছে, আমি বিশ্বাস না করলেও এই যে দেখো, পত্রিকায় প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে মানুষের ঠকাইতেছে কেমনে। এখন তুমি কও না না, এই সব যদি সত্য হইতো তাইলে দেশে এত বেকার থাকতো না, পরীক্ষায় এত ফেলও করতো না, আর তোমার মতো এরকম কালা আর মোটা মানুষও থাকতো না। বুঝছি, আজ তোর জন্মদিনের দিন, তোর কপালে বাইরে আছে। না না, আজ আমার জন্মদিন না, জন্মরাত, বার্থ নাইট। চুপ! কথায় আছে ধানের দেশ, গানের দেশ বাংলাদেশ। আমরা বলি প্রাণের দেশ বাংলাদেশ, কারণ বাংলাদেশের সব কিছুতেই ছড়িয়ে আছে
প্রাণের পরশ, প্রাণের পরশ প্রাণে প্রাণে, প্রাণের পরশ গানে গানে। তাই এবারে দেশের গান আর এই ব্যতিক্রমী দেশের গানটি গাইবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দুই মেরুর দুই নন্দিত শিল্পী। একজন হচ্ছেন কুমার বিশ্বজিৎ, অন্যজন হচ্ছেন আয়ুব বাচ্চু। আসছেন কুমার বিশ্বজিৎ, এবারে আসছেন আয়ুব বাচ্চু। দর্শক মণ্ডলী, এবার আমরা শুনবো এই দুই নন্দিত শিল্পীর দ্বৈত কণ্ঠে গাওয়া সেই ব্যতিক্রমী দেশের গানটি। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আয়ুব বাচ্চু। চলুন শোনা যাক গানটি। যতই দেখি সারা জগৎ ঘুরে, হৃদয় বাঁধা থাকে তোমার সুরে। যতই দেখি সারা জগৎ ঘুরে, হৃদয় বাঁধা থাকে তোমার সুরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সবুজ সুখে চাষির মুখে, স্বপ্ন ভরা মাটির গান। নদীর বুকে মাঝির মুখে, মন দাসী ভাতির টান। গানের পাখি ও এখানে থাকি, বাজে হাজার সুরে এই প্রাণের আবেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সাঁঝ বাতাসে বাউল ভাসে, একটি তারের এক তারায়। রাতের জারি দিনের সারি, খঞ্জনি আর সারিন্দায়। রাখালিয়াতে আর পারসিয়াতে বাজে বাঁশরি হয়ে সুর আসিম শেষ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। যতই দেখি সারা জগৎ ঘুরে, হৃদয় বাঁধা থাকে তোমার সুরে। যতই দেখি সারা জগৎ ঘুরে, হৃদয় বাঁধা থাকে তোমার সুরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, স্বাধীনতার গৌরবে গৌরবান্বিত এই মার্চ মাসে আসুন বন্ধ মনের দুয়ার খুলে, সকল বাধা বিভেদ ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তি, সমৃদ্ধি ও সুখে ভরে উঠুক বাংলাদেশের প্রতিটি গৃহকোণ। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।